নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন এই দুটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে বসতে চলেছ তাদের জন্য আজকের 18 নম্বর ক্লাস। বিগত 17টি ক্লাসে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য 17টি ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসগুলি দেখে নিও এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওগুলি বা ক্লাসগুলি তোমরা দেখোনি তাহলে অবশ্যই তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং আরও ভিডিওটি শুরু করার আগে আরও একটু কথা তোমাদের সকলের জন্য বলে রাখছি যে তোমাদের সকলের জন্য যে মক টেস্টের আয়োজন করা হয়েছে সেই মক টেস্ট একটা তো চলছে, তার সাথে আগামীকাল থেকে একটি মক টেস্ট শুরু হচ্ছে। তার জন্য প্রতি মাসে 250 টাকা এবং তোমরা মাসে 4টি মক টেস্ট পাবে এবং এই মক টেস্টে তোমরা 50টি করে, অর্থাৎ প্রতিটা মক টেস্টে তোমরা 50টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে। এবং এখন প্রথম দিকে যে মক টেস্টগুলো হবে সেগুলো হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এই 3টি গ্রুপ থেকে আলাদা আলাদা টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট হবে। গ্রুপ এ, বি, সি এই 3টে গ্রুপের পুরো মক টেস্ট হয়ে গেলে তারপর পুরো সিলেবাসের উপর কিন্তু মক টেস্ট শুরু হবে। যারা মক টেস্ট দিতে আগ্রহী তারা আজই যোগাযোগ করো, কারণ কাল থেকে একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তারা কন্ট্যাক্ট করে নিও, অ্যাডমিশন নিও এবং কাল থেকেই মক টেস্ট দেওয়া শুরু করো। আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। চলো প্রথম কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতাকে আধা অলীক কাহিনী বলেছেন কে? বিচার বিভাগের স্বাধীনতাকে আধা অলীক কাহিনী বলেছেন কে? উত্তরটি আমরা দেখে নিই। অ্যালান বল বলেছেন বিচার বিভাগের স্বাধীনতাকে আধা অলীক কাহিনী। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ন্যায় বিচারকে বিভিন্ন মূল্যবোধের সমন্বয় বলেছেন কে? ন্যায় বিচারকে বিভিন্ন মূল্যবোধের সমন্বয় বলেছেন কে? ন্যায় বিচারকে বিভিন্ন মূল্যবোধের সমন্বয় বলেছেন বার্কার বলেছেন ন্যায় বিচার হলো বিভিন্ন মূল্যবোধের সমন্বয়। পরবর্তী আমাদের 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনের উৎস কি? অর্থাৎ একদম যদি বলা যেতে পারে যে আন্তর্জাতিক আইনের প্রধান উৎস কি, তাহলে এই প্রশ্নটি একদম সঠিক হবে। আন্তর্জাতিক আইনের প্রধান উৎস কি? উত্তরটি আমরা দেখে নিই। সন্ধি হলো আন্তর্জাতিক আইনের উৎস। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ভারতে নিবন্ধীভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে কত বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে? ভারতে নিবন্ধভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের পূর্বে ব্যক্তিকে কত বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে? উত্তরটি আমরা দেখে নিই। 7 বছর। এই প্রশ্নটি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে। অনেক বইতে 5 বছর আছে, অনেক বইতে 10 বছর আছে, কিন্তু আসলে হচ্ছে 7 বছর। নতুন যেটি নিয়ম বার হয়েছিল যে সেখানে বলা হয়েছে যে 7 বছর, অর্থাৎ তোমরা যদি পুরানো বই দেখো তাহলে সেগুলো দেখবে 5 বছর এবং নতুন একদম যেগুলো পুনরায় সংশোধন করে বার করা হয়েছে সেই সমস্ত বইতেই কিন্তু 7 বছর আছে। অর্থাৎ একটা ব্যক্তি সে যদি নিবন্ধীভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন করার জন্য আবেদন করে থাকে তাহলে তাকে কিন্তু এখানে স্থায়ীভাবে 7 বছর আগে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, কোভ্যাক্স সংবিধানকে কটি শ্রেণীতে ভাগ করেছেন? কোভ্যাক্স সংবিধানকে কটি শ্রেণীতে ভাগ করেছেন? উত্তরটি হলো 2টি শ্রেণীতে। আমি তোমাদের সুবিধার্থে এই 2টি শ্রেণীবিভাগের নাম আমি উল্লেখ করে দিয়েছি। কোভ্যাক্স সংবিধানকে 2টি শ্রেণীতে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে বুর্জোয়া সংবিধান আর 2 নম্বর হচ্ছে শ্রমিক শ্রেণীর সংবিধান। বুর্জোয়া সংবিধান এবং শ্রমিক শ্রেণীর সংবিধান। পরবর্তী প্রশ্ন, মার্কিন সুপ্রিম কোর্টকে আইনসভার 3য় কক্ষ বলেছেন কে? মার্কিন সুপ্রিম কোর্টকে আইনসভার 3য় কক্ষ বলেছেন কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা সকলেই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে আইনসভার 3য় কক্ষ বলা হয়। তো এই যে সুপ্রিম কোর্টকে আইনসভার 3য় কক্ষ এটা বলেছেন কে? উত্তরটি আমরা দেখে নিই। মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট।
আমার এই প্রশ্নগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ তোমরা কমেন্ট করলে তবেই কিন্তু অনুপ্রেরণা পাই এই কাজগুলো করার জন্য। পরবর্তী প্রশ্নে আসছি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলতে কোন দেশের শাসন ব্যবস্থাকে বোঝায়? ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলতে কোন দেশের শাসন ব্যবস্থাকে বোঝায়? উত্তরটি আমরা দেখে নিই। ব্রিটিশ সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বোঝায়। ব্রিটিশ সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বোঝায়। এই ধরনেরই প্রশ্ন অনেক সময় আমরা ওভারঅল পড়ি, বা যখন তোমাদের পরীক্ষা সামনে এসে যাবে বা নোটিফিকেশন বেরিয়ে যাবে তখন ওভারঅল পড়তে গিয়ে কিন্তু অনেক সময় এই জিনিসগুলো খুঁটিয়ে পড়া হয় না। তো মক টেস্টে কিন্তু এই ধরনেরই বিভিন্ন প্রশ্ন থাকবে। যারা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা আজকের মধ্যেই যোগাযোগ করো কিন্তু, কারণ আগামীকাল থেকে মক টেস্টের একটি নতুন ব্যাচ শুরু হতে চলেছে। পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে? উত্তর হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। তাহলে চক্রবর্তী রাজাগোপালাচারী হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন। লোকসভার শেষ অধিবেশনকে কি বলা হয়? লোকসভার শেষ অধিবেশনকে কি বলা হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে লোকসভার শেষ অধিবেশনকে কি বলা হয়। আশা করি তোমরা যারা এই বিষয়টা নিয়ে চর্চা করছো, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো পরীক্ষার জন্য, এতদিনও তোমরা জেনে গেছো। তাও বলে রাখছি, উত্তরটা আমরা দেখে নিই। লেম ডাক সেশন বলা হয়। লোকসভার শেষ অধিবেশনকে লেম ডাক সেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন। জিরো আওয়ার কবে থেকে চালু হয়? জিরো আওয়ার কবে থেকে চালু হয়? এটিও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটা পরীক্ষাতেই দেখেছি, সে বিসিএস হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষাতেই জিরো আওয়ার থেকে একটি করে প্রশ্ন পেয়েই যাই আমরা। তো জিরো আওয়ার কবে থেকে চালু হয়? উত্তরটি আমরা দেখে নিই। 1962 সালে চালু হয়। পরবর্তী প্রশ্ন। কোন তপশিলে দল ত্যাগ বিরোধী আইন ব্যবস্থার উল্লেখ আছে? কোন তপশিলে দল ত্যাগ বিরোধী আইন ব্যবস্থার উল্লেখ আছে? উত্তর হচ্ছে 10ম তপশিলে দল ত্যাগ বিরোধী আইন ব্যবস্থার উল্লেখ আছে। 10ম তপশিলে দল ত্যাগ বিরোধী আইন ব্যবস্থার উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন। অধ্যাপক অ্যালান বল সরকারকে কয় ভাগে ভাগ করেছেন? অধ্যাপক অ্যালান বল সরকারকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তর হচ্ছে 3 ভাগে। এই প্রশ্নটিতে আমি ভাগগুলো বলিনি, কারণ আমি কমেন্ট বক্সে জানতে চাই বা দেখতে চাই যে তোমরা কতটা পড়াশোনা করছো। তোমরা অবশ্যই কিন্তু আমাকে উত্তরটা কমেন্ট বক্সে জানিও যে সরকারকে অ্যালান বল 3 ভাগে ভাগ করেছেন। এই 3টি ভাগ কি কি তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন। ডাক ও তার ব্যবস্থা কোন তালিকার বিষয়? অর্থাৎ আমাদের যে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, এই সমস্ত তালিকা আছে, এর মধ্যে কোন তালিকার বিষয় হলো ডাক ও তার ব্যবস্থা? উত্তরটি আমরা দেখে নিই। উত্তরটি হচ্ছে কেন্দ্রীয় তালিকার বিষয় ডাক ও তার ব্যবস্থা। পরবর্তী আমাদের 14 নম্বর প্রশ্ন। ইংরেজিতে আর্টিকেল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ইংরেজিতে যে আর্টিকেল শব্দ, ধারা শব্দটা আমরা ব্যবহার করি, এই আর্টিকেল শব্দটা কোন শব্দ থেকে এসেছে? উত্তরটি আমরা দেখে নিই। এটি ল্যাটিন শব্দ আর্টিকুলাস থেকে এসেছে। ল্যাটিন শব্দ আর্টিকুলাস থেকে এসেছে। এরকম প্রশ্ন যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিতে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং তোমরা যদি চাও অবশ্যই কিন্তু মক টেস্টের জন্য যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন। ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? ভারতে প্রথম কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি আমরা দেখে নিই। 1950 সালে 28শে জানুয়ারি। 1950 সালের 28শে জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন। ভারতের সবথেকে বয়স্ক রাষ্ট্রপতির নাম লেখো। অর্থাৎ এতদিন পর্যন্ত যে সমস্ত রাষ্ট্রপতি, যতজন রাষ্ট্রপতি আছেন তার মধ্যে সবথেকে বয়স্ক, অর্থাৎ সবথেকে বেশি বয়সে রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন কে? তার নামটা আমরা দেখে নিই। কে আর নারায়ণন। কে আর নারায়ণন সবথেকে বয়স্ক রাষ্ট্রপতি ভারতের। এর সাথে আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। সবথেকে কনিষ্ঠ রাষ্ট্রপতি, ভারতের সবথেকে কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন তার নামটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। পরবর্তী প্রশ্ন।
সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যাবতীয় শাসন সংক্রান্ত কাজ রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়? সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যাবতীয় শাসন সংক্রান্ত কাজ রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়? উত্তরটি আমরা দেখে নিই। ৭৭-এর ১ নম্বর ধারা অনুযায়ী, ৭৭-এর ১ নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের যাবতীয় শাসন সংক্রান্ত কাজ রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে প্রশ্নগুলি কিন্তু লিখে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, ভারতকে আধা যুক্তরাষ্ট্র কে বলেছেন? ভারতকে আধা যুক্তরাষ্ট্র কে বলেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি আমরা দেখে নিই। কে.সি. ওয়ার। কে.সি. ওয়ার বলেছেন যে ভারত আধা যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, আমাদের ১৯ নম্বর প্রশ্নে চলে আসছি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? উত্তরটি আমরা দেখে নিই। পল অ্যাপলবি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন পল অ্যাপলবি। পরবর্তী আমাদের ২০ নম্বর প্রশ্ন, নেশনের অন্তঃকরণটুকু ভূখণ্ডে গড়ে ওঠে না, কে বলেছেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি সবার উত্তরটা মনে এসে গেছে। আমি তোমাদের সময় যাতে অপচয় না হয় বা ডিরেক্টলি প্রশ্ন দেখেই যাতে উত্তর মনে এসে যায়, সেই কারণে কিন্তু আমি এমসিকিউটা রাখি না। আমি ডিরেক্ট প্রশ্নগুলো করার চেষ্টা করি, কিন্তু যারা মক টেস্ট দেবে মক টেস্টে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্নই থাকবে। তো সেটা নিয়ে চিন্তাভাবনা মানে সমস্যা নেই তোমাদের। আজকে যেটি বলছি যে নেশনের অন্তঃকরণটুকু ভূখণ্ডে গড়ে ওঠে না, এই প্রশ্নটা দেখেই কিন্তু উত্তরটা মনে এসে যাওয়ার কথা। তো দেখে নিই আমাদের উত্তরটা কি হবে। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেশনের অন্তঃকরণটুকু ভূখণ্ডে গড়ে ওঠে না, এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী আমাদের প্রশ্ন, আন্তর্জাতিক আইনকে আইনশাস্ত্রের অনাথ শিশু বলেছেন কে? এই প্রশ্নটা তো সবার জানা, কিন্তু অনেক সময় আমরা কিন্তু গুলিয়ে ফেলি, কারণ আন্তর্জাতিক আইন সম্পর্কে আরও একজন বলেছেন বা আরও একটা উক্তি আছে যে আন্তর্জাতিক আইন হলো আইনশাস্ত্রের বিলয় স্থান। সেটা কে বলেছে, এটা কে বলেছে, এই দুটোর মধ্যে অনেক সময় আমাদের কিন্তু কনফিউশন হয়। তাই আমি কিন্তু প্রশ্নটা রেখেছি তোমাদের জন্য। আন্তর্জাতিক আইনকে আইনশাস্ত্রের অনাথ শিশু কে বলেছেন? সবার নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা মনে এসে গেছে। তাও উত্তরটা এবার তোমরা দেখে নাও, কজনের সঠিক হলো উত্তর তোমরা কিন্তু আমাকে জানিও। অস্টিন। অস্টিন বলেছেন আন্তর্জাতিক আইনকে আইনশাস্ত্রের অনাথ শিশু, এটি অস্টিন বলেছেন। পরবর্তী প্রশ্ন, একমাত্র ধর্মীয় ব্যাপারে ঈশ্বরের কল্পনা করা যায়, একমাত্র ধর্মীয় ব্যাপারে ঈশ্বরের কল্পনা করা যায়, পার্থিব ব্যাপারে নয়, কার উক্তি? এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু তোমরা সবাই যারা উপর পড়ো তারা কিন্তু এই প্রশ্নটা পারবে না, যারা খুঁটিয়ে পড়ো তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। একমাত্র ধর্মীয় ব্যাপারে ঈশ্বরের কল্পনা করা যায়, পার্থিব ব্যাপারে নয়, উক্তিটি কার? উত্তরটা আমরা দেখে নেই। উক্তিটি হচ্ছে ধর্মযাজক হুকার। ধর্মযাজক হুকার কথা বলেছেন যে একমাত্র ধর্মীয় ব্যাপারে ঈশ্বরের কল্পনা করা যায়, কোনো পার্থিব ব্যাপারে নয়। পরবর্তী প্রশ্ন, কত সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হয়? কত সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হয়? উত্তর 1776 সালে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের একদম মানে এতটাই মুখস্থ করে ফেলতে হবে যে প্রশ্নের সাথে সাথে নিজেদের নাম বললে যেরকম টাইটেলটা মনে এসে যায়, সেরকম প্রশ্ন শুনলেই যেন উত্তরগুলো মনে এসে যায়। পরবর্তী প্রশ্ন, সামাজিক চুক্তি মতবাদকে বিপজ্জনক বলেছেন কারা? এই সামাজিক চুক্তি মতবাদটাকে বিপজ্জনক মতবাদ বলেছেন কারা? ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক চুক্তি মতবাদ অর্থাৎ আমাদের যে গ্রুপ এর যে সেকেন্ড চ্যাপ্টার, এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভাইটাল চ্যাপ্টার। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ভীষণ তথ্যমূলক একটি চ্যাপ্টার। তো এটা পড়তে গেলে সবাইকেই খুঁটিয়ে পড়তে হয়। এর জন্য কিন্তু তোমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করা উচিত। ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত দেখতে থাকো, তোমরা ভিডিও পজ করে করে উত্তরগুলো লিখে নিতে পারো, প্রশ্নগুলো লিখে নিতে পারো, অথবা তোমরা মক টেস্টের মাধ্যমে তোমরা নিজেদের চর্চায় রাখো, নাহলে কিন্তু আজকে পড়বে, কালকে মনে থাকবে, পরশু দিন ভুলে যাবে। সামাজিক চুক্তি মতবাদকে বিপজ্জনক বলেছেন কারা? উত্তরটি আমরা দেখে নিই।
বার্ক ও ব্লুমসলি সামাজিক চুক্তি মতবাদকে বিপজ্জনক মতবাদ বলেছেন। পরবর্তী আমাদের 25 নম্বর এবং আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন, এ শর্ট হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থের লেখক কে? এ শর্ট হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থের লেখক কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটা নিশ্চয়ই তোমাদের মনে এসে গেছে এবং উত্তরটি আমরা দেখেও নিই। বলেছেন এই গ্রন্থের লেখক হচ্ছেন জেমস। এ শর্ট হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছেন জেমস। আজকের ভিডিওতে এই 25টি প্রশ্ন দিয়েই আমি আমার ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাসে আরও 25টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা হবে এবং ভিডিও শেষে আমি আবার বলে রাখছি, যারা মক টেস্ট দিতে চাও 250 টাকা করে প্রতি মাসে এবং 4টি মক টেস্ট এবং প্রতি মক টেস্টে তোমরা 50টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে। এখন মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ চলছে। গ্রুপ এর প্রথম চ্যাপ্টার আগামীকাল মক টেস্ট আছে। তোমরা যারা মক টেস্ট দিতে চাও এখনও অ্যাডমিশন নাওনি তারা আজকের মধ্যে যোগাযোগ করো অথবা কাল সকালের মধ্যে যোগাযোগ করবে। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ।